হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ইনেশ মুভিঘরে স্বাগতম। অনেকদিন পরে এ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখে ফেললাম বহুত আলোচিত সিনেমা 'তুফান' মুভিটি। 'তুফান' মুভিটি সম্পর্কে বলতে গেলে এই ছবিটা যখন রিলিজ হয়, সেটা হচ্ছে যখন চরকি, আলফা আই এবং এসবিএফ যখন কোলাবোরেশন করে, সাথে শাকিব খান এবং হচ্ছে রাহবির নাম যখন এটার সাথে যুক্ত হয়, তখন এই মুভির হাইপ বাড়তে থাকে। এবং সেই হাইপ বাড়তে থাকা হাইয়ের মধ্যে ঘি ঢেলে দেয় যখন এটা টিজার রিলিজ হয়। সেটা আকাশচুম্বী একটা অবস্থা দাঁড়ায়। এবং যখন উড়াধুরা সংটা রিলিজ হয়, এই হাইপ বাড়তেই থাকে মানুষের মনে। তখন আগ্রহ জাগে যে সিনেমাটা কখন রিলিজ হবে, কখন রিলিজ হবে। তো সব কিছু মিলিয়ে এই যে টিজার, ট্রেলার এবং হচ্ছে গান যে হাইপের পারদ আকাশচুম্বী করলো, সেটা সিনেমাটি ম্যাচ করতে পেরেছে কিনা। সত্যি কথা বলতে কি, ছবিটি বাংলাদেশের ইতিহাসে কমার্শিয়াল সিনেমার একটা অন্য মাত্রা যোগ করেছে। কারণ হচ্ছে ছবির ডিটেলিংগুলো ছিল অসাধারণ। প্রত্যেকটা ডিটেলিং এবং হচ্ছে অ্যাক্টিং এবং কাস্টিং, প্রত্যেকটা জায়গায় একটা মানে নতুন মাত্রা যোগ করেছে, যেটা বাংলা সিনেমার ইতিহাসে এর আগে মনে হয় হয়নি। ছোট্ট ক্যারেক্টারের জন্য অনেক বড় অভিনেতাদের নিয়েছে। এটা নিয়ে অনেকের অভিযোগ আছে যে ওনাদের কেন নেওয়ার কথা ছিল। নেওয়া হয়েছে এই কারণে, ফোকাসড। একটা বড় ক্যারেক্টার যখন একটা ছোট্ট ক্যারেক্টার করবে, ওটার প্রতি মানুষের আগ্রহ আরো বেড়ে যাবে। যখন পরিচিত মুখ হবে, এটার প্রতি মানুষের হচ্ছে অ্যাট্রাকশনটা বাড়বে। আর বাংলা সিনেমার ইতিহাসে অনেক রিভিউয়াররাও বলছে, বা অনেকে যারা সিনেমা দেখছে, নতুন কিছু দর্শক যোগ হয়েছে, যেটা বাংলা সিনেমার মাত্রাকে অনেক বেড়ে দেবে। এবং আর একটা হচ্ছে কমার্শিয়ালের একটা ল্যান্ডমার্ক তৈরি করে গেছে রায়হান রাফি। কমার্শিয়াল সিনেমার যে ল্যান্ডমার্কটা তৈরি করছে, এখন থেকে নেক্সট ডে সাকিব খানকে নিয়ে বা হচ্ছে অন্য কোনো কমার্শিয়াল বড় সিনেমা করতে গেলে এটাকে হচ্ছে বেঞ্চমার্ক হিসেবে ধরা হবে। এখন হচ্ছে ছবির কিছু পোর্শন, প্রত্যেকটা পোর্শন ছবির খুব সুন্দরভাবে গোছানো, কিন্তু কিছু জায়গায় একটু এলোমেলো ছিল। বাট ওভারঅল ছবিটা কিন্তু দারুণ। এবং হচ্ছে এটা ব্লকবাস্টার দিকে যাচ্ছে দিনকে দিন। এটার হচ্ছে দর্শক চাহিদা বেড়েই চলেছে। তো আমি যদি বলি যে স্টোরি লাইনটা আর একটু স্ট্রং হলে ছবিটা একটা হচ্ছে এটাকে বলে কি মাস্টারপিসের, কমার্শিয়ালের মাস্টারপিসের জায়গায় ধরা যেত। বাট ওভারঅল বিবেচনা করলে এই ধরনের হচ্ছে বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা কিন্তু বাংলাদেশে আর হয়নি। দ্বিতীয়ত হচ্ছে অভিনয়ের কথা যদি বলি, এটা হচ্ছে ওয়ান ম্যান শো বলা যায়। সাকিব খান একা ঘাড়ে করে সিনেমাটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছে। এবং যখন থেকে এটার সাথে চঞ্চল চৌধুরী যুক্ত হয়, মানে যেই সিন থেকে, সেখানে এটা হচ্ছে বলে সোনায় সোহাগা। চঞ্চল চৌধুরী তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাটাকে অন্য একটা মাত্রা যোগ করেছে। বাট ওভারঅল যদি বলতে হয়, এটা সাকিব খান শো। এবং হচ্ছে সাকিব খান লাস্ট প্রিভিয়াস কয়েকটা ছবি থেকে, যেমন ধরেন প্রিয়তমা, তারপর হচ্ছে রাজকুমার, দেন হচ্ছে এই তুফান, এরপরে আসতেছে দরদ। সাকিব খান দিনকে দিন নিজের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তুফানের হচ্ছে তুফান সিনেমাটার হচ্ছে আমি যদি বলি ডিওপির কথা, কালার গ্রেডিং ডিওপি অসাধারণ ছিল। 90s-এর এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট এবং হচ্ছে একটা সময়কে ধরে নিয়ে আসা, এটা হচ্ছে রায়হান রাফি দ্বারাও সম্ভব। অনেকে বলতেছে প্রথম 30-40 মিনিট বোর ছিল। আসলে যারা এই কথাগুলো বলছে তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আসলে প্রথম 30-40 মিনিট বোর না। যারা ড্রামা ছবি দেখতে অভ্যস্ত তাদের কাছে কিন্তু এই প্রথম 30-40 মিনিট ভালো লাগবে। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। বিশেষ করে একটা গান ছিল, আমি রিভিল করছি না, একটা গান ছিল, তারপর হচ্ছে সাকিব খানের ইন্ট্রো ছিল। বাট ওই যে প্রসঙ্গগুলো কিংবা হচ্ছে সিনেমার মধ্যে সিনেমার যে বিষয়গুলো, একটা দারুণ একটা, মানে এটা বাংলাদেশে কিন্তু এই জিনিসগুলো হয়নি। হয়তো দেখা গেছে যে এই ধরনের ইস্যু হয়েছে। আর অ্যাক্টিং স্কিল, অনেকে বলছেন যে শাকিব খানকে রায়হান রাফি নতুন করে চিনেছেন, এটা সত্য কথা। বাট শাকিব খান এর আগে এই টাইপের অভিনয় করেনি, বা শাকিব খানের ক্ষুরধার অভিনয় এরকম ছিল না।
এটা এটা আমি এটার সাথে একমত হতে পারছি না। সাকিব খানের অনেক পুরনো মুভি ছিল। হয়তো দেখা গেছে ওখানে ক্যামেরার কাজ ভালো ছিল না, বাট বা হচ্ছে আপনার দেখা যায় যে আমাদের যে ক্যামেরা দিয়ে শ্যুট করা হতো ওইটা ভালো ছিল না, এডিটিং ভালো ছিল না, গল্প নকল ছিল। বাট অভিনয়ের দিক থেকে যদি বলি, সাকিব খানের প্রথম দিককার পরের সময়গুলোর অভিনয় ছিল একদম হচ্ছে সাবলীল, এবং সাবলীল বললে ভুল হবে। সে তখন থেকে জাত চালাতে শুরু করে। হয়তো ওই সময় হচ্ছে এই আপার ক্লাস মেন্টালিটির লোকগুলো সিনেমা দেখতো না, কারণ অশ্লীলতার একটা ব্যাপার ছিল বা অন্যান্য কারণ ছিল, বা হচ্ছে আমরা ইন্ডিয়ান ছবি বা কলকাতার ছবি বা বা হলিউড বলিউড বলবো না, এইসব ছবির সাথে হয়তো হলিউডের কথা বলবো না, এইসব ছবির সাথে ম্যাচ করতে পারতেছিল না। বাট সাকিব খানের অভিনয় কিন্তু তখন ছিল। মাঝখানে 2016-র পর থেকে কিংবা এর কিছু আগ থেকে সাকিব খান একঘেয়েমি অভিনয় করতে শুরু করেন এবং কিছুটা ওভার অ্যাক্টিং করতে শুরু করে, যেটা হচ্ছে তার চলচ্চিত্রকে একটা মানে তার প্রতি আমাদের বিশ্বাসটা কমতে থাকে। আমি নিজেও হচ্ছে সাকিব খানের ফ্যান এক প্রকারের, কিন্তু হচ্ছে তখন কমতে থাকে। বাট যখন থেকে হচ্ছে প্রিয়তমার শেষের অংশ প্লাস হচ্ছে রাজকুমার পুরোটা ছবি, আমার কাছে মনে হয় ড্রামাটিক ছবি ধরলে রাজকুমার ছবিটা একটা বেস্ট একটা সিনেমা, যেটা হচ্ছে মানে সব দিক থেকে একটা গান বাদে গল্পটার পুরো গাঁথনি সুন্দর ছিল। আর যদি বলি তুফানের কথা, তুফান সিনেমাটা হচ্ছে ভিজুয়াল, এডিটিং, গল্পের টুইস্ট, প্লাস হচ্ছে আহ, এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা, মানে গল্পটাকে এক প্যাটার্ন থেকে অন্য প্যাটার্নে শিফট করা, এই সব ব্যাপারে টেকনিক্যাল ইস্যুর ব্যাপারে, নাইনটিসকে ধরে আনার ব্যাপারে, এটা হচ্ছে বিশাল ব্যাপার। নাইনটিসকে ধরে আনা কিন্তু সহজ ব্যাপার না। একটা ড্রামা মুভি করা যায়, সুন্দর করে করা যায়, বাট একটা একটা তুফান মুভির যে সময়কার গল্প বলা হয়েছে সেই ঢংটা যদি আপনি ধরেন 90s-এর গল্প বলতেছেন, আমরা এখন 2024, আপনার হচ্ছে 34 বছরের গ্যাপ, এই সময়টা এত পিছনে গিয়ে সিনেমাটা করা, সেটা আসলে ডিফিকাল্ট ছিল। আর একটা বিষয় আমি বলবো যে অ্যাক্টিংয়ে একজনের কথা না বললে নয়, গাজী রাকায়েতের কথা অনেকে বলছে না, বাট সে দারুণ অভিনয় করছে। একজন হচ্ছে গাজী রাকাতের প্রতি আমার বিশ্বাস ছিল, কারণ তার বাবাও একজন বড় অভিনেতা ছিলেন, এবং হচ্ছে ওনারা ওনাদের নিজেদেরই মনে হয় ওনার বাবাই একটা থিয়েটার হচ্ছে নিজে তৈরি করেছিলেন। সো ওনার অভিনয় সম্বন্ধে বলার অপেক্ষা রাখে না। তারপর হচ্ছে সালাউদ্দিন লাবলু, উফ, অসাধারণ অভিনেতা। একটু ছোট্ট পোষণে হয়তো তিনি অভিনয় করেছেন, বাট যতটুকুর জন্য তাকে নেওয়া হয়েছে সে হচ্ছে টেইলারের মধ্যেই একটা আলাদা ছাপ ছেড়ে গিয়েছিল। এরপরে যদি বলেন হচ্ছে ফজলুর রহমান বাবি, তার জায়গায় সব আর একজনের কথা বলতে হয়, মিশা সওদাগর। এখানে রায়হান রাফি একটা জিনিস দেখিয়েছে যে পুরনোদের বাদ দিয়ে দেওয়ার যে প্রবণতা, যেমন মিশা সওদাগর একজন ভালো অভিনেতা বলা যায়, একজন ভালো নেগেটিভ রোলে তিনি সিদ্ধহস্ত বা একটা প্যাটার্নের তিনি মুভি করতে অভ্যস্ত। প্যাটার্ন বলবো ভুল হবে না, ডিজিটালাইজেশন এই বর্তমান সময়টাকে হয়তো ক্যাচ করতে পারতেছে না, বাট তাদের ইউটিলাইজ করতে হবে। মিশা সওদাগর যে যতটুকু পোষণ এই সিনেমার অভিনয় করছে অসাধারণ এবং দারুণ। এবং আমি বলবো যে তারপর আমি প্রচুর মজা পেয়েছি তার এই জায়গাটায়। এবং হচ্ছে নায়িকাদের কথা এবার আসি। নায়িকা হচ্ছে নাবিলা এবং হচ্ছে আমাদের মিম চক্রবর্তী। নাবিলের কথা যদি বলি, নাবিলাকে যখন প্রথম কাস্ট করা হয় আমার কাছেও একটু মনে হচ্ছে যে রায়ান রাফি সুরঙ্গ টাইপের সিনেমা করবে। সুরঙ্গ খুব ভালো সিনেমা গেছে, বাট কমার্শিয়াল কমার্শিয়াল ওভাবে বলবো না, মানে তাদের প্যাটার্নের কিছুটা অভিনয় ছিল এটার মধ্যে। বাট এখানে নাবিলা পুরো ব্যতিক্রমধর্মী অভিনয় করছে, এবং কমার্শিয়াল টোনটা নাবিলার মধ্যে বেশি ছিল যতটা না মিমের মধ্যে বেশি ছিল। মিমকে একটা গ্ল্যামারাইজ চরিত্র দেওয়া হয়েছে, এবং গল্পের মধ্যে ডেপথ আছে। হয়তো হয়তো আমরা এটার সিকুয়াল আসবে, এটা এখন ভাইরাল হয়ে গেছে, মানে সবাই জেনে গেছে, এই জন্য আমি বলছি সেকেন্ড পার্ট যখন আসবে তখন গল্পের ডেপথ থাকবে, এবং অনেকে হয়তো গল্পের সাথে রিলেট করতে পারছেন না। এখন আমি হয়তো অত টাকা পারছি কিনা জানি না, কিন্তু আমার মনে হয় সেকেন্ড পার্ট যখন আসবে কিছু কিছু জিনিস আনবে। একটা জিনিস মিসিং ছিল, ইমোশন সিনেমাটা একটু বেশি মিসিং ছিল, বাট আমার মনে হয় যে এটা দ্বিতীয় পার্টের জন্য রেখে দেওয়া হয়েছে। দ্বিতীয় পার্টে ইমোশন বিল্ড আপ করা হবে সাকিব খানের। এবং হচ্ছে আমি তো প্রচুর এক্সাইটেড, আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন। বাংলা সিনেমার পাশে না থাকলে বড় বড় সিনেমা হবে না এবং আমরা দেখতে পারবো না। এই জন্য আমাদের বাংলা সিনেমার পাশে সবসময় থাকা দরকার। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে আর একটা জিনিস আমি বলবো, মানে সিনেমা রিভিউ বলা যাবে না, এটা আমি যেটা বলছি সিনেমা রিভিউ না, ঠিক ওভারঅল পরিস্থিতিও কিছুটা বলেছি। সবাই কেন জানে সাকিব খানকে সেটে ফেলার
প্রবণতা বা এরকম প্রবণতা কিছুদিন থেকে শুরু হয়েছে। সাকিব খানকে সেটে ফেলে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে কি? একজন সাকিব খানকে নিয়ে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি অন্য নায়কদের দাঁড়াতে হবে। আমি একটা জিনিস বলব, সবাই সাকিব খানকে অনেকভাবে দোষারোপ করেন। সাকিব খানের জন্য এটা হয় না, ওটা হয় না, এটা হয় না। সাকিব খান কি আপনাদের বা কারো পাকা ধানে মই দিয়েছে কিনা আমি জানি না। সাকিব খান তো কোনো জায়গায় দিয়ে বাধা দিচ্ছে না। আপনি একটা ছবি করতেছেন, আপনাকে তো বলতেছে না। হয়তো সে প্রমোশন করতেছে না আপনার ছবি, কিন্তু সে তো বাধা দিচ্ছে না আপনাকে সিনেমা করার জন্য। এই যে 'তুফান' মুভি রিলিজ হলো, কোথাও প্রমোশনে সাকিব খানকে ওইভাবে দেখি নাই বা কোনো নেগেটিভ শেডে দেখি নাই। সো এটা হচ্ছে আমাদের চলচ্চিত্র তখনই এগিয়ে যাবে সবাই মিলে যখন কাজ করব। আর একটা জিনিস হচ্ছে প্রোডাকশন হাউস, বিভিন্ন প্রোডাকশন হাউস, যেমন রায়হান রাফির এই সিনেমাটা যখন রিলিজ হয়, বাংলাদেশের অন্যতম সেরা প্রযোজক বর্তমানে আদনান আশরাফ, ওনার দুটো ছবি আমার দারুণ লেগেছে। প্রিয়তমা যতটা ভালো লেগেছে তার চাইতে রাজকুমারের ছিল, তিনি নিজেকে নিজে ছাড়িয়ে দিয়েছেন। হয়তো ব্যবসায়িকভাবে অতটা সফল হয়নি, বাট আমি বলবো ওয়েল মেড একটা ছবি। আমরা আরেকজন পরিচালক পেতে যাচ্ছি, হিমেল আশরাফ। হিমেল আশরাফের প্রতি আমাদের অনেক আশা যে তিনি নেক্সট আর একজন রায়হান রাফি হয়ে উঠতে পারেন। সেটা অন্য প্যাটার্নে বা তার গল্প বলার ঢংটা অন্য হবে। সব পরিচালক যদি এক হয়ে যায়, একই ধরনের গল্প বলে, তাহলে কিন্তু ভালো লাগবে না। কিন্তু বিষয়টা হচ্ছে আশার আদনান হচ্ছে যেসব স্ট্যাটাস দিচ্ছেন, যেসব ডায়লগ বলছেন, এই যে হ্যাং ত্যাং, গল্পের বা টাকা কি যেন, এটা হচ্ছে পাচার হয়ে যাচ্ছে, এটা দেখার জন্য বহুত লোক আছে। আপনি হচ্ছে বাংলা সিনেমার পৃষ্ঠপোষকতা করুন। আপনি হচ্ছে মানে একটা ছবির এগেইনস্টে গিয়ে কি লাভ? দেখতেছেন, আপনারা আসলে জনগণের পাশে থাকার চেষ্টা করুন। মানুষ কি চাচ্ছে? মানুষ চাচ্ছে ভালো সিনেমা। আর হচ্ছে আপনার যদি দুর্নীতি হচ্ছে, আপনি কি একটা দুর্নীতি দিয়ে সবকিছু ঠেকাতে পারবেন না? হাজার হাজার দুর্নীতি হচ্ছে, হাজার হাজার সেক্টর দুর্নীতি হচ্ছে। এবং তার সাথে মনে করেন যে এখন যদি সত্যি কথা বলি, অনেকেই জড়িত। এখন ওটা ওভাবে বলতে চাচ্ছি না, বাট অনেকেই জড়িত আছে দুর্নীতি। ওই সব দুর্নীতি না ঠেকিয়ে বাংলা সিনেমা যেহেতু করছেন, সিনেমার পাশে থাকার চেষ্টা করুন। সব মিলিয়ে ওভারঅল তুফান সিনেমাটা দেখতে পারেন। তুফান সিনেমাটা দারুণ হয়েছে। আমরা চাই যে বাংলা সিনেমা আরো এগিয়ে যাক। সেকেন্ড পার্টের জন্য আমরা অপেক্ষা করব, এবং হচ্ছে সামনে আরেকটা ছবি আসতেছে সিয়ামের জংলি, ওটাও দেখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।